করোনা বিস্তারে উদ্বিগ্ন নন সাধারণ মানুষ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকের। নিয়মিত মাস্ক পরার তাগিদ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, ৩৬ জেলায় বইছে তাপপ্রবাহ। অস্বস্তি থাকবে আরও এক সপ্তাহ বলছে আবহাওয়া অফিস। ঈদ উদযাপন শেষে কর্মস্থলমুখী মানুষ, যাত্রাপথে স্বস্তি। বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু আজ। এবং গণতান্ত্রিক উত্তরণে দ্রুত নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি। সংকট কাটাতে ইউনূস তারেক বৈঠক ভূমিকা রাখতে পারে বললেন ফখরুল। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে বছরের এই সময়টাতে ফ্লু জাতীয় ভাইরাসের সংক্রমণ বেশি থাকে, তাই অন্য ভাইরাসের মতো করোনারও আগমন ঘটেছে। তবে সুস্থ থাকতে নিয়মিত মাস্ক পরার উপর গুরুত্ব দিয়েছেন তারা। এদিকে করোনা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সাধারণ মানুষ। উষা ফেরদৌসের প্রতিবেদন। 2019 সালের শেষ দিকে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস আবারও ফিরেছে প্রকৃতিতে। 2 বছরেরও বেশি সময়ের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রাণ হারায় 8.5 লক্ষাধিক মানুষ। সে সময় বিজ্ঞানীরা বলে দিয়েছেন সহজেই নির্মূল হবে না ভাইরাসটি। হয়েছেও তাই। বছর 4 পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত রোববার পর্যন্ত প্রতিবেশী ভারতের 3 রাজ্য গুজরাট, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে 6,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বাস, ট্রেন সহ জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরার অনুরোধ করেছে বিভিন্ন মন্ত্রণালয়। তবে বিষয়টিকে আমলে নিচ্ছেন না সাধারণ মানুষ। আমাদের সচেতনতাই সবচেয়ে সামনের দিকে আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। আতঙ্ক যত হবে তত তার ভিতরে তত রোগবালার ইয়াটা বৃদ্ধি পাবে। ভাইরাস তো সবসময় থাকবে, ভাইরাসটা যায় না, কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ থাকে, আবার মানুষের কারণে আবার অনিয়ন্ত্রিত হয়ে যায়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক মিজানুর রহমান। সাধারণত এপ্রিল থেকে নভেম্বর আমরা হিসাব করে থাকি, এই সময়ই আমরা সাধারণত ইনফ্লুয়েঞ্জার পেশেন্টগুলো পেয়ে থাকি এবং এই ইনফ্লুয়েঞ্জার পেশেন্টগুলোর উপর সার্ভিলেন্স করতে গিয়েই কিন্তু ওমিক্রনের নতুন ভ্যারাইটি, বিশেষ করে XFC এবং জিটাই বেশি এগুলো ধরা পড়ছে এবং খুব বেশি না, এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো পর্যায়ে যায় নাই আসলে। এখনকার যে করোনার যে সাব ভেরিয়েন্টগুলো আছে সেগুলোতে যে ইনফেকশন হচ্ছে মেইনলি শ্বাসনালীর উপরিভাগ। শ্বাসনালীর উপরিভাগ হলে একটু গলা ব্যথা, একটু কাশি এগুলো হচ্ছে। তো শ্বাসনালীর উপরিভাগ যদি আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে আসলে উদ্বেগের কোনো কারণ নাই। তবে কোভিড-19 থেকে বাঁচতে টিকার বিকল্প নেই বলেও জানান তিনি। আপনার যদি শরীরের প্রতিরোধ শক্তি বেশি থাকে তাহলে অবশ্যই আক্রমণ মানে করোনা ইনফেকশন হলেও আপনার সিভিয়ারিটি ওই পর্যায়ে যাবে না। সেক্ষেত্রে আপনার আসলে চিকিৎসার চাইতে প্রতিকারটাই বেশি জরুরি। যেমন আমরা মাস্ক পরব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, হ্যান্ড হাইজিন মেনটেন করব। অধিকাংশ ভাইরাসেই সরাসরি কোনো ওষুধ নেই, তাই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার মিজান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ। অনেকটা স্বস্তিতেই ঢাকায় পৌঁছাতে পারছেন যাত্রীরা। আরও 1 সপ্তাহের মতো স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। বাস টার্মিনালে নেই আগের সেই যাত্রী চাপ। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে তারা, ফলে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। যাওয়ার পথেও রেলে তেমন ভোগান্তি হয়নি, ফেরার পথেও স্বস্তি। সঙ্গে ঈদকালীন সুখস্মৃতি নিয়ে ফিরছেন সবাই। সবার সাথে খুব সুন্দরভাবে আনন্দ করলাম, ঈদ ভাগাভাগি করলাম। ট্রেন লেট ছিল 50 মিনিটের মতো। আমাদের জার্নি মোটামুটি ভালোই ছিল, আসার সময় আমাদের কোনো কষ্ট হয়নি। আমাদের যখন দিনাজপুর আসা ওখানে একটু লেট ছিল, কিন্তু এদিক থেকে আর এদিকে সমস্যা হয়নি। এবারে এই যাত্রা অনেক ভালো ছিল, মানে কোনো ভোগান্তি নাই। ঈদের 3 দিন পরও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে রেলপথে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঈদের মধ্যে ছুটি পাই নাই, তাই এখন ছুটি পাইছি,
তাই গ্রামের বাড়ি যাচ্ছি। বাবার সাথে দাদু বাসায় যাচ্ছি ঘুরতে। দিনাজপুরে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আরও এক সপ্তাহের মতো ঈদের স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার। সপ্তাহখানেক আমাদের ঈদ সার্ভিস চলবে, কারণ যাত্রীর স্বাভাবিক চাপ আছে, কিন্তু ওরকম অতিরিক্ত চাপ এখনো আমরা অনুভব করিনি। বাসেও যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন, পথে নেই বড় কোনো যানজট। তবে গত কয়েকদিনের মতো ঢাকা ছাড়ার জন্য সড়ক পথে নেই যাত্রী চাপ। আজকে তেমন কোনো চাপ নাই, কালকেরও মোটামুটি ছিল, পরশুদিন প্রচুর চাপ ছিল। আসা যাত্রী আছে, ফেরা যাত্রী কিনে ওই 4-5 জন। যে ছুটিতে ঝিনাইদহ কালীগঞ্জ যাব পরিবার নিয়ে। কর্মজীবীরা ফিরতে শুরু করলেও রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ উদযাপন শেষে চট্টগ্রামের রেল ও বাস টার্মিনালে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করা মানুষের ভিড় বাড়ছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, কর্মস্থলমুখী যাত্রীর চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। কর্মস্থলে মানুষ ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি ঈদের যে লম্বা ছুটির কারণে নগরীতে একদম ফাঁকা ছিল, কিন্তু এই 2-1 দিনের মধ্যে নগরীতে মানুষের যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি যে এখান এলাকায়, এখানে আমরা দেখছি অর্থাৎ বাস টার্মিনালে যে মানুষ বাড়ি থেকে শহরের মধ্যে অর্থাৎ তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে, এবং কাউন্টার যারা রয়েছে এবং গাড়ির মালিক শ্রমিক যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছে আসলে মানুষ নগরীতে ফিরতে শুরু করেছে। মাঝখানে কয়েকদিন যাত্রী সংখ্যা খুবই কম ছিল, এখন যে বাসগুলো আসতেছে সব বাসে কিন্তু ভর্তি। অর্থাৎ এই যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, যাত্রীরা বলছে আসলে ভোগান্তি কমাতে তারা আগেভাগে নগরীতে তারা ফিরছেন, এবং তারা যে দীর্ঘ ছুটি রয়েছে ছুটি থাকার মধ্যে তারা চলে আসছেন। কারণ যে যাত্রীরা এই যাত্রাপথে যে বাসের বা ট্রেন লঞ্চের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে এই আসলে মুক্তি পেতেই তারা আগেভাগে নগরীতে তারা ফিরছেন। অন্যদিকে নগরীতে এখনো কিন্তু দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি, তো নগরীতে একদম ফাঁকা দেখা যাচ্ছে। বাস কাউন্টার গুলোতে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো যাত্রীরা আসলে এখন যারা নগরীতে ফিরে আসছেন তারা বলছেন আসলে কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা তাদের যাওয়ার সময় অনেক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, সেই কারণে তারা অনেকেই আগে ভাগে চলে আসছেন, এবং এখানে দিকে মানুষ যে ভিড় সেটি কিন্তু আসলে দেখা যাবে। এখন কিছুটা কম মানুষের এই যে যাত্রীর সংখ্যা 12 বা 13 তারিখের দিকে তারা এই মানুষের ভিড় লক্ষ্য করা যাবে। তো চট্টগ্রাম নগরীর এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ জেরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি হাজিরা। আজ থেকে শুরু হয়েছে তাদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবছর বাংলাদেশ থেকে 87,157 জন হজ পালন করেছেন। তাদের মধ্যে 19 জন সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। দেশের 36 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, যা কয়েকদিন অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানায় 17 জুনের আগে অতিবৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে অসহ্য গরমে অতিষ্ঠ নগরবাসী। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। সুরাইয়া মনির রিপোর্ট। প্রচণ্ড গরমে অস্থির নগরবাসী। গেল 2 দিন ধরেই এমন পরিস্থিতি। ঘরের বাইরে কর্মরত মানুষেরা একটু স্বস্তির জন্য গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে। গরমের হাত থেকে বাঁচার জন্য অনেকে ঝুঁকছেন ডাব এবং শরবতের দিকে। নগরবাসী জানায় গরমের টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বের হলে গরমের তীব্রতা বেশি করে অনুভূত হয়। গরমের মধ্যে বাইরে কাজ কাম বলেন বা একটু বেরোলেই খুব কষ্ট হয় আর কি। আর তাপের
মানে মাত্রাটা এত বেশি, মানে আমরা যারা সুস্থ আছে আমরাই কাহিল হয়ে যাচ্ছি, যারা অসুস্থ যারা একটু প্রবীণ আছে তাদের জন্য আরও কষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা। কষ্টের কথা জানান শ্রমজীবী মানুষ। গ্রামে মানুষ পানি পাচ্ছে ঠিক আছে, কিন্তু গ্রামে যে পরিমাণ গরম আমার মনে হইতেছে ঢাকার চেয়ে গ্রামে বেশি গরম। প্রচন্ড গরমে শরীরে প্রচন্ড ঘাম পড়তেছে, ঘুম আসছে, ক্লান্তি। আবহাওয়া অফিস বলছে 36 জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে, এজন্য দেশ জুড়ে এমন হাঁসফাঁস অবস্থা। গরমের তীব্রতা কমতে কয়েকদিন সময় লাগবে। গত কয়েকদিন ধরে যে তাপমাত্রার যে তাপপ্রবাহ চলছে সেটা আজকেও অব্যাহত থাকতে পারে এবং আগামীকালকে কিছুটা কমে যেতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ আরো 3-4 দিন মোটামুটি কম থাকবে। 17 জুনের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তিনি। তাপপ্রবাহের যে অসহনীয় অবস্থা আছে সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 16-17 তারিখ থেকে। তবে এর আগে তাপমাত্রা কিছুটা কমবে, যদিও কমবে তো তারপরও সেই তাপমাত্রাও মানুষের অস্বস্তি কিছুটা থাকতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প দেখছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির 17 বছরের লড়াই সংগ্রামের কথা উল্লেখ করেন তারা। বিএনপির রাজনীতি নিয়ে তানজিদ ভুঁইয়ার 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন শেষ কিস্তে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন লড়াই করে যাচ্ছে বিএনপি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহু নেতাকর্মী গুম, খুন আর জেল জুলুমের শিকার হয়েছেন। 24-এর গণঅভ্যুত্থানের পর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। বিএনপি নেতারা বলছেন নির্বাচন নিয়ে দেশ বিদেশে চক্রান্ত অব্যাহত রয়েছে, তবে অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে সব ষড়যন্ত্র মোকাবিলা করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব। যারা লুটেরা শ্রেণী তারা কিন্তু তাদের টাকা পয়সা সব বিদেশেই রেখেছিল এবং সেই টাকাগুলো এখনো তাদের হাতেই আছে। তারা কিন্তু বিদেশে বসে বাংলাদেশকে আনস্টেবল করতে চাচ্ছে। প্রতি মুহূর্তে তাদের সেই চেষ্টা অব্যাহত আছে এবং তাদের পিছনে বড় শক্তিও আছে যারা তাদেরকে লালন করছে, পালন করছে এবং নানাভাবে সহযোগিতা করছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মতে নির্বাচন ও ভোটের অধিকার নিশ্চিত করাই গণতন্ত্রের মূল মন্ত্র। যার জন্য এত রক্তপাত, এত আন্দোলন, এত মানুষ নিরুদ্দেশ হলো, এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হলো, তো এটা তো এই জন্যই হয়েছে যে শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিনের জন্য ক্ষমতায় থাকতে চেয়েছে। তো এটা তো গণতন্ত্রের অর্থ বলছে যে গণতন্ত্র মানে কি শুধু নির্বাচন না, কিন্তু এইটার জন্যই তো এত কিছু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বললেন রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে একটি অনির্বাচিত শাসন দীর্ঘস্থায়ী করার জন্যে বর্তমান উপদেষ্টা পরিষদ সচেষ্ট। বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এখনও সেই সংগ্রাম করে যাচ্ছে। বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। বিএনপি নেতৃবৃন্দ অপেক্ষা করে আছে একটি নির্বাচনের জন্য এবং তারা বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বিএনপি আবার জনগণ বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালনের সুযোগ দেবে। মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ডিসেম্বরের আগেই অবাধ, সুষ্ঠু ও জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপি ছাড়াও আরও প্রায় সকল রাজনৈতিক দলই ডিসেম্বরের আগেই নির্বাচন চাচ্ছে এই বছরই। আমার মনে হয় সরকার এই এতগুলো রাজনৈতিক দলের অনুরোধকে প্রত্যাখ্যান করবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের কথা উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক সংকট কাটাতে এই বৈঠক ভূমিকা রাখতে পারে। সেখানে নির্বাচন ইস্যুতে আলোচনা হবে বলেও জানান ফখরুল। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে। কারণ বর্তমান এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে।
জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে গাছা থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। পুলিশ বিভাগের সংস্কারে অংশ হিসেবে সারা দেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আলো বলেন, মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো, আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা এখানে পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন জিডি এবং ওই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারবে। দিনাজপুরে বিরলে এনায়েতপুরের সীমান্তে 13 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে ভারতের কুশমন্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে তাদের পুশ ইন করা হয়। এ সময় তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে 2 জন নারী, 2 জন পুরুষ এবং 9 জন শিশু। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্বের তথ্য যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। প্রায় 20 মাস ধরে ফিলিস্তিনের গাজায় নৃশংস নিধনযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলকে বর্তমানে বিশ্বের কসাই বললেও ভুল হবে না। এ নিয়ে মুসলিম তথা আরব বিশ্ব চুপ থাকলেও খোদ ইসরায়েলেই সরব কিছু ব্যক্তি ও সংগঠন। যদিও সংসদে আইন পাশ করে প্রতিবাদী এদের টুটি চেপে ধরছে সরকার, যাতে করে ইহুদিবাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। ইসরায়েলের অভ্যন্তরে থাকা এমন কিছু সংগঠনের কথা জানব কাজী শাহরিনের প্রতিবেদনে। ইসরায়েলের মূলধারার সমাজে যুদ্ধবিরোধিতা মানে আত্মপরিচয়ের বিরুদ্ধে যাওয়া। তাদের পাঠ্য বইয়ের ইতিহাসে ফিলিস্তিনের অস্তিত্বই অনুপস্থিত। এ নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে, সে হয়ে যায় বিশ্বাসঘাতক। তবুও কিছু মানুষ দৃঢ়চিত্তে সত্যের পথে অবিচল থাকেন। এদেরই একজন মেয়ের ভিলনার। ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ ও বর্ণবিরোধী কণ্ঠের সূচনা হয় পোল্যান্ডে জন্ম নেয়া মার্ক্সবাদী এ রাজনীতিকের হাত ধরেই। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ভিলনার ছিলেন জায়নিজমের সমালোচক এবং আরব ইহুদি সহাবস্থানের প্রবক্তা। ভিলনার বিশ্বাস করতেন নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রয়োজন, তবে সেই রাষ্ট্র যেন জাতিগত আধিপত্যের কেন্দ্র না হয়। 1967 সালে পশ্চিম তীর দখলের ঘটনাকে আগ্রাসন আখ্যা দেয় তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়। ভিলনারের দল হাদাস পার্টি এখনও জাতিগত সমতার পক্ষে কাজ করে যাচ্ছে। এরকম আরও এক ঝাঁক সংগঠন আছে যারা প্রতিনিয়ত যুদ্ধ ও দখলদারিত্বের বিরুদ্ধে সক্রিয়। এসব মানবিক কণ্ঠকে বরাবরই দমন করে আসছে ইসরায়েল সরকার। কখনো দেশদ্রোহী, কখনো বা সন্ত্রাসবাদীর তোকমা জুড়ে দিচ্ছে তাদের নামের পেছনে। 2018 সালে নেশন স্টেট আইন পাশ করার মাধ্যমে দমন নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়। ওই আইনে বলা হয় ইহুদিরাই একমাত্র জাতির মালিক। এই প্রস্তাবের বিরুদ্ধাচরণ করায় হাদাস পার্টির 3 নেতাকে নানাভাবে হেনস্থা করা হয়। 2023 সালে অক্টোবরে গাজায় হামলা চালানোর সময় তেল আবিব, হাইফা ও নাজারেথে যুদ্ধবিরোধী মিছিল থেকে বহু মানুষকে গ্রেফতার ও আটক করা হয়। ফিলিস্তিনে বর্বরতার বাস্তব চিত্র আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায় হারেটস পত্রিকার সাংবাদিক গিডিয়ন লেভি ও আমির হাসকে একঘরে করে ফেলে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধের নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে সেনাবাহিনীতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় অনেক ইসরায়েলি তরুণ তরুণীকে সরকারি নিষেধাজ্ঞার সম্মুখীনও হতে হয়। অবাক করার বিষয় হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে ঘটে যাওয়া এসব ঘটনা সচরাচর প্রকাশ হয় না, কেননা রাষ্ট্রযন্ত্র এই বিষয়ে বরাবরই থাকে কঠোর অবস্থানে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এই ম্যাচ দিয়েই প্রায় 6 বছর পর জাতীয় স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। ঘরের মাঠের এই ম্যাচ পুরো 3 পয়েন্টের জন্য লড়বেন জামাল ভুঁইয়ারা। আর কোচ জানান, বাংলাদেশের লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটা জানান কোচ ও অধিনায়ক।
রাজু আলাউদ্দিনের রিপোর্ট। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনার তুঙ্গে। দীর্ঘ অবসান ঘটিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঈদের রেশ কাটতে না কাটতেই জাতীয় স্টেডিয়ামে প্রিয় দলকে সমর্থক জোগাতে মুখিয়ে আছেন হাজারো দর্শক। সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান বাংলাদেশ দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরা। To be the best in this group because there is no other option than being the best of the 4 teams. And there are things we have been working on that tomorrow hopefully we will do better. ঈদের পরই খেলা হওয়ায় স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি কম থাকতে পারে, তবে গ্যালারির পরিস্থিতি যাই হোক না কেন ভালো খেলার প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। জানান পুরো 3 পয়েন্টের জন্যই লড়বে দল। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফ কোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট in football you need goals to score, and if you can keep a clean sheet you will get the 3 points. ম্যাচ ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় ফুটবল স্টেডিয়ামের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল নির্ধারণ। মাঠে বসে খেলা উপভোগের দর্শকদের আগ্রহ কম নয়। বাফুফে জানায় দুপুর 2টায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেট। আইসিসির হল অফ ফেমে নতুন করে 7 জন কিংবদন্তি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লন্ডনের ঐতিহাসিক অ্যাবি রোড স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ঘোষণা দেন। এর মাধ্যমে ক্রিকেট ইতিহাসের পাতায় আরও 7টি নাম চিরস্থায়ীভাবে জায়গা করে নিল। তারা হলেন MS ধোনি, ম্যাথু হেইডেন, ড্যানিয়েল ভিট্টোরি, হাশিম আমলা, গ্রাম স্মিথ, সারা টেলর এবং সানা মির। এ তালিকায় থাকা সানা মির পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ সম্মানে ভূষিত হলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। করোনা বিস্তারে উদ্বিগ্ন নন সাধারণ মানুষ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকের। নিয়মিত মাস্ক পরার তাগিদ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, 36 জেলায় বইছে তাপপ্রবাহ। অস্বস্তি থাকবে আরও 1 সপ্তাহ, বলছে আবহাওয়া অফিস। ঈদ উদযাপন শেষে কর্মস্থলমুখী মানুষ, যাত্রাপথে স্বস্তি। বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু আজ। এবং গণতান্ত্রিক উত্তরণে দ্রুত নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি, সংকট কাটাতে ইউনূস তারেক বৈঠক ভূমিকা রাখতে পারে বললেন ফখরুল। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।